উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণী। রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। আইনের উৎস। প্রশ্ন, আইনের উৎসসমূহ বিশ্লেষণ করো। 6 মার্কস। উত্তর, ভূমিকা। রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হল আইন, কিন্তু এই আইনশাস্ত্রের ইতিহাস এবং বিভিন্ন যুগে আইনের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে আইন ব্যবস্থা একদিনে গড়ে ওঠেনি। সমাজ পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বিধান করে আইন প্রণীত হয়েছে এবং হচ্ছে। সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ে নানা প্রকার উৎস থেকে বিভিন্ন প্রকার আইনের উৎপত্তি ঘটেছে। নিম্নে আইনের প্রধান উৎসসমূহ আলোচনা করা হলো। নাম্বার 1, প্রচলিত প্রথা। প্রথাই আইনের প্রাচীনতম উৎস, আর প্রাচীন যুগে প্রথাই ছিল তৎকালীন বিধিনিষেধের প্রধান উৎস। প্রথা হলো সমাজ জীবন থেকে উদ্ভূত এবং সুদীর্ঘকাল ধরে সমাজে প্রচলিত সেই সব নিয়মকানুন, রীতিনীতি বা লোকাচার যেগুলি ব্যক্তি বা সমষ্টির জীবনযাত্রাকে নিয়ন্ত্রিত করে। দীর্ঘকাল থেকে এই সব প্রথাগুলি মেনে চলতে চলতে মানুষ অভ্যস্ত হয়ে পড়ে। এইভাবে প্রথাগুলি একদিন আইনের স্বীকৃতি পায়। অর্থাৎ বলা হচ্ছে যে প্রথাগুলো সমাজ থেকেই এসেছে এবং দীর্ঘকাল ধরে সমাজে একইভাবে চলে এসেছে। প্রথাগুলো হলো কিছু নিয়মকানুন, রীতিনীতি বা লোকাচারের সমষ্টি। যেই নিয়মকানুন, রীতিনীতি বা লোকাচারগুলি সমাজের যে কোনো ব্যক্তির এবং আপামর জনসাধারণের জীবনযাত্রাকে বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ করে। দীর্ঘকাল ধরে এইসব প্রথা মেনে চলতে চলতে মানুষ অভ্যস্ত হয়ে পড়ে। এইভাবে প্রথাগুলি একদিন আইনের স্বীকৃতি পায়। টি. হল্যান্ড এর মতানুসারে কোনো এক সময় কোনো ব্যক্তিবিশেষ কোনো উদ্দেশ্য বা আকস্মিকভাবে বিশেষ কোনো রীতিনীতি সমাজে প্রবর্তন করে এবং কালক্রমে সমাজের অনেকেই তা অনুসরণ করে চলে। এইভাবেই প্রথার উদ্ভব হয়, যা আইনের অন্যতম উৎস। প্রথার উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে হল্যান্ড মন্তব্য করেছেন যে একটি তৃণক্ষেত্রের ওপর দিয়ে একটি পায়ে চলা পথ যেভাবে তৈরি হয় তেমনভাবেই প্রথার উৎপত্তি ঘটেছে। অর্থাৎ তৃণক্ষেত্রের ওপর একজন একটা পথ দিয়ে চলা শুরু করে, বাকিরা তাকে অনুসরণ করে। এইভাবে ধীরে ধীরে সেই পথের বিস্তৃত যে সমস্ত তৃণগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় এবং একটা কাঁচা পথ তৈরি হয়ে যায়। এইভাবেই প্রথার উৎপত্তি ঘটে। প্রাচীনকালে পরিবারের সঙ্গে পরিবারের কিংবা গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীর বিরোধ দেখা দিলে পরিবারের প্রধান বা গোষ্ঠীপতি প্রচলিত প্রথা অনুসারে সেই সব বিরোধের নিষ্পত্তি করতেন। কালক্রমে সেই সব আচার আচরণ জনসমর্থন অর্জন করতে সমর্থ হলে রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্য দিয়ে সেগুলি আইনের মর্যাদা লাভ করে। আধুনিককালেও প্রতিটি রাষ্ট্রের আইনের মধ্যে প্রথাগত আইনের উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন ব্রিটিশ যুক্তরাজ্যের সংবিধান প্রধানত অলিখিত হওয়ায় সেখানে প্রথাগত আইন ও শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আবার ভারতে হিন্দু মুসলিম আইনের অন্যতম উৎস হল প্রথা। রাজনৈতিক অর্থে প্রথাকে আইন বলে গণ্য করা না গেলেও বর্তমানে প্রথা যে প্রবর্তিত আইনসমূহের অন্যতম প্রধান উৎস সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সব দেশের আইন ব্যবস্থারই একটা বিরাট অংশ দখল করে রেখেছে প্রথা। অর্থাৎ প্রথা সাধারণ অর্থে কোনো আইন নয়। প্রথা যখন রাজনৈতিক কর্তৃপক্ষের স্বীকৃতি পায় তখনই তা আইনে রূপান্তরিত হয়। তাই প্রথা আইন না হলেও মূল আইনের উৎস হিসেবে প্রথার ভূমিকা অনস্বীকার্য। এই প্রথাগত আইনের দুটি উদাহরণ হলো ব্রিটিশ যুক্তরাজ্যের সংবিধান, যেটা অলিখিত সংবিধান। সেই সংবিধানের যে সমস্ত প্রথাগত আইন এবং শাসনতান্ত্রিক রীতিনীতি রয়েছে সেগুলি, আর ভারতের হিন্দু মুসলিম আইন। হিন্দু মুসলিম আইনের মধ্যে হিন্দু এবং মুসলিমের অ্যাডপশন, উত্তরাধিকার বা বিবাহ সংক্রান্ত নিয়মাবলী লিখিত রয়েছে। এই দুটো হলো প্রথাগত আইনের উদাহরণ। নাম্বার 2, ধর্ম। প্রাচীন সমাজ ব্যবস্থা ধর্মীয় অনুশাসনের দ্বারাই শাসিত ও পরিচালিত হতো। তাই তখন ধর্ম ও আইনের মধ্যে কোনোরূপ পার্থক্য নিরূপণ করা হতো না। তখন ধর্মীয় বিধিমঙ্গ কেবল নীতিবিরুদ্ধই ছিল না, ছিল দণ্ডনীয় অপরাধ। আদিম মানব সমাজের মধ্যে যখন সভ্যতার আলো পৌঁছায়নি তখন মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করে সামাজিক ঐক্য বজায় রাখার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল ধর্মীয় অনুশাসনের। সেদিনের মানুষ অজ্ঞতাবশেই ধর্মের কাছে আত্মসমর্পণ করেছিল।
তাই ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি তাদের আচার আচরণ নিয়ন্ত্রণ করে প্রাচীন সমাজে মূল্যবোধ, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ প্রাচীন মানুষ যখন আজকের মতো সভ্য হয়ে ওঠেনি, তখন মানুষের মধ্যে মূল্যবোধ, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করতে ধর্মীয় অনুশাসনের গুরুত্ব অপরিসীম। নাম্বার 2, মানে ধর্ম পয়েন্টেরই সাব পয়েন্ট, রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলে বর্ণনা করে এবং রাজার আদেশ ও নির্দেশ মান্য করার শিক্ষা দিয়ে ধর্ম একসময় প্রত্যক্ষভাবে আইনের জন্ম দিয়েছিল। অর্থাৎ ধর্মীয় অনুশাসন প্রত্যক্ষভাবে আইন তখন হয়ে যায় যখন ঐশ্বরিক মতবাদে মানুষ বিশ্বাস করত। রাজা ঈশ্বরের প্রতিনিধি, এই মতবাদে মানুষ বিশ্বাস করত। আবার পরোক্ষভাবে চিরাচরিত প্রথাকে সমর্থন করত বলেই ধর্ম সেই আইনকে স্থায়িত্ব প্রদান করেছিল। অর্থাৎ ধর্মীয় অনুশাসন প্রথার মাধ্যমে স্থায়িত্ব অর্জন করেছিল। মিশরীয় তথা ইহুদি সমাজে ধর্মীয় অনুশাসন সমগ্র আইন ব্যবস্থার একটি বড় অংশ অধিকার করে রয়েছে। এমনকি প্রাচীন গ্রিস ও রোমের অধিকাংশ আইনই ছিল ধর্মভিত্তিক। বিচারপতি উইড্রো উইলসন বলেছেন যে আদিতে রোমান আইন কতিপয় ধর্মীয় সূত্র ছাড়া আর কিছুই ছিল না। বর্তমানেও ভারতের হিন্দু ও মুসলিম আইনের ওপর ধর্ম ও ধর্মীয় প্রথার প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। সুতরাং আইনের অন্যতম প্রধান উৎস হিসেবে ধর্মের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। অর্থাৎ ধর্মীয় প্রথার বা ধর্মের দ্বারা আইন সৃষ্টি হওয়ার উদাহরণ হলো মিশরীয় বা ইহুদি সমাজ এবং প্রাচীন গ্রিসের বা রোমের অধিকাংশ প্রাচীন আইনগুলি, এছাড়া ভারতের হিন্দু ও মুসলিম আইন, যা বর্তমানেও প্রযোজ্য। নাম্বার 3, বিচারালয়ের সিদ্ধান্ত। সমাজ জীবনের জটিলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভূত ও বর্ধীয়মান দ্বন্দ্ব ও বিরোধের মীমাংসা করে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ জীবন প্রতিষ্ঠার উদ্দেশ্যে দলপতি, গোষ্ঠীপতি, রাজা বা সমাজের জ্ঞানীগুণী ব্যক্তিরা বিরোধ নিষ্পত্তির কাজে এগিয়ে আসেন। ফলস্বরূপ উদ্ভব হয় বিচার ব্যবস্থার। বিচারপতিরা তখন ধর্মীয় প্রথা ও অনুশাসন ছাড়াও অনেক সময় নিজেদের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতার প্রয়োগ করে দ্বন্দ্ব ও বিরোধের মীমাংসা করতেন। এইভাবে বিচারালয়ের রায় পরবর্তী বিচার কার্যে আইনের সূত্র হিসেবে গণ্য হতে থাকে। গেটেল বলেছেন, আইনের প্রণেতা হিসেবে রাষ্ট্রের উদ্ভব হয়নি, উদ্ভব হয়েছিল আইনের ব্যাখ্যাকর্তা ও প্রয়োগকারী হিসেবে। অর্থাৎ প্রথা বা ধর্ম অলরেডি আইনের জন্ম দিয়ে দিয়েছিল রাষ্ট্র হওয়ার আগেই, রাষ্ট্রের জন্মের আগেই। সেই আইনগুলির ব্যাখ্যাকর্তা ও প্রয়োগকারী হিসেবেই রাষ্ট্রের ভূমিকা বা রাষ্ট্রের প্রয়োজনীয়তা রয়েছে বলে গেটেল মনে করেন। বর্তমানেও সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রক্ষার উদ্দেশ্যে বিচারপতিরা প্রচলিত আইনকে নতুনভাবে ব্যাখ্যা করেন, অস্পষ্ট আইনের যথার্থতা বিশ্লেষণ করেন কিংবা আইনের অপূর্ণতা দূর করেন। বিচারপতিদের এই রূপ সিদ্ধান্ত পরবর্তীকালে অনুরূপ মামলার ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহৃত হতে থাকে। এইভাবে বিচারপতিরা তাদের রায়দানের মাধ্যমে আইনের জন্ম দেন। উদাহরণস্বরূপ বলা যায় যে ইংল্যান্ডের সাধারণ আইন মূলত বিচারকদের রায়ের ভিত্তিতেই গঠিত। বিচারপতি হোসাস বলেছেন, বিচারকগণ আইন প্রণয়ন করেন এবং এটা তাদের আবশ্যিক কর্তব্য। জনৈক আমেরিকান বিচারপতি বলেন, বিচারপতিগণ অবশ্যই আইন প্রণয়ন করেন এবং চিরকালই করে যাবেন। অর্থাৎ প্রগতিশীল সমাজ ব্যবস্থার সঙ্গে প্রচলিত আইনের সামঞ্জস্য রক্ষা করার জন্য, আইনের সঠিক মর্মার্থ বোঝানোর জন্য এবং আইনের অসম্পূর্ণতা দূর করার জন্য বিচারপতিরা নিজেদের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতার প্রয়োগ করে দ্বন্দ্ব ও প্রথার সীমারেখা পেরিয়ে যে সমস্ত যুগান্তকারী রায়দান করেন, সেই রায়দানগুলোই পরবর্তী মামলার ক্ষেত্রে অন্যান্য বিচারকরা অনুসরণ করেন এবং এইভাবে নতুন ধরনের আইনের জন্ম হয়। একেই বলা হয় বিচারকের সৃষ্ট আইন বা প্রিসিডেন্ট। ইংল্যান্ডের সাধারণ আইন মূলত বিচারকদের আইনের ভিত্তিতেই গঠিত। নাম্বার 4, বিজ্ঞানসম্মত আলোচনা। আইন কতগুলি শব্দের সমাহার মাত্র, তাই অনেক সময় আইনের অর্থ নিয়ে মতপার্থক্য দেখা দিতে পারে। এমনকি অনেক সময় সমাজের পরিবর্তন সাধিত হওয়ার ফলে প্রচলিত আইন সমাজের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়ে পড়ে।
এই ধরনের ক্ষেত্রে আইনের প্রকৃত ব্যাখ্যা প্রদানের প্রয়োজনীয়তা দেখা দেয়। আইনজ্ঞ পণ্ডিতরা আইন বিষয়ে গুরুত্বপূর্ণ পুস্তকাদি প্রণয়ন করে থাকেন। বিভিন্ন টিকা, ভাষ্য, আলোচনা, তুলনা, মূল্যায়ন, গবেষণা, পর্যালোচনা, মতামত প্রভৃতির মাধ্যমে তারা একদিকে যেমন আইনের প্রকৃত অর্থ প্রকাশ করেন, অন্যদিকে তেমনই আইনের প্রকৃত উদ্দেশ্যের কথা প্রচার করেন। বিচারকগণ কোনো মামলার বিচারকার্য সম্পাদন করতে গিয়ে যদি আইন সংক্রান্ত কোনো জটিলতায় পড়েন, তাহলে তারা তার সমাধানের জন্য আইন বিশারদদের বিজ্ঞানসম্মত গ্রন্থের সাহায্য নিয়ে আইনের ব্যাখ্যা প্রদান করেন, যা পরবর্তী সময়ে আইনে পরিণত হয়। অর্থাৎ যে কারণগুলোর কথা আগে বলা হলো, সেই কারণগুলোতেই অর্থাৎ প্রগতিশীল সমাজ ব্যবস্থার সঙ্গে প্রচলিত আইনকে সঙ্গতিপূর্ণ করার জন্য, আইনের অস্পষ্টতা দূর করার জন্য এবং আইনের কোনো অপূর্ণতা থাকলে সেই ফাঁক পূরণের জন্য অনেক সময় বিচারপতিরা নিজেদের বিবেক বুদ্ধির বা অভিজ্ঞতার সাহায্য না নিয়ে অন্যান্য বিশেষজ্ঞ ব্যক্তিদের মতামত এবং গ্রন্থের সাহায্য নেন। সেক্ষেত্রে সেই তাদের দেওয়া বা সেই গ্রন্থকারেদের এবং আইনবিদদের দেওয়া টিকা, ভাষ্য, পর্যালোচনা, আলোচনা, তুলনা, মূল্যায়ন প্রভৃতির মাধ্যমে তারা আইনের ব্যাখ্যা প্রদান করেন। এইভাবে তৈরি হয় নতুন আইন, বা এইভাবে পুরনো আইন নতুন অর্থ পায়। যেমন অধ্যাপক ডাইসির ল অব দ্য কনস্টিটিউশন বা ব্ল্যাকস্টোনের কমেন্ট্রিজ অন দ্য লজ অব ইংল্যান্ড আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়। তাই বর্তমানে প্রতিটি দেশের আইনজ্ঞদের বিজ্ঞানসম্মত আলোচনা বিচারালয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ভারতীয় আইনে মনুসংহিতা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। অনুরূপভাবে যুক্তরাজ্যের কোক ও ব্ল্যাকস্টোন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টোরি ও কেন্ট প্রমুখ আইনবিদদের অভিমতকে আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। 5. ন্যায়নীতি। ন্যায়নীতি হল আইনের অন্যতম উৎস। ন্যায়নীতি বলতে সাম্য, সততা, বিবেকবুদ্ধি প্রভৃতিকে বোঝায়। অধ্যাপক গিলক্রিস্টের মতে ন্যায়নীতির অর্থ সাম্য বা ন্যায় বিচার, অথবা যেখানে আইনের বিধান ঠিকমতো প্রযোজ্য হয় না সেখানে সাধারণ বুদ্ধি বা ন্যায়বোধের ওপর ভিত্তি করে বিচার করা। যুগের পরিবর্তনের সাথে সাথে প্রচলিত আইন যখন অনুপযুক্ত হয়ে পড়ে অথবা নতুন সমস্যার সমাধান সম্পর্কে প্রচলিত আইনের মধ্যে কোনোরূপ সুস্পষ্ট বা সুনির্দিষ্ট নির্দেশ না পাওয়া যায়, তখন বিচারকগণ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য নিজেদের বিচার বুদ্ধি ও ন্যায়বোধ প্রয়োগ করে সংশ্লিষ্ট মামলার রায়দান করেন। এইভাবে নতুন আইনের সৃষ্টি হয়। এরূপ নতুন আইনের সৃষ্টির ব্যবস্থা না থাকলে গতিশীল সমাজ ও সামাজিক ন্যায়নীতিবোধের সঙ্গে আইন সামঞ্জস্য রক্ষা করতে ব্যর্থ হবে। তাই হেনরি মেইন বলেছেন যে সমাজের ন্যায়নীতির সঙ্গে আইনকে সামঞ্জস্যপূর্ণ রাখতে হলে আনুষ্ঠানিক পদ্ধতি ছাড়াও অন্যান্য পদ্ধতিতে আইন সংশোধনের ব্যবস্থা থাকা প্রয়োজন। আনুষ্ঠানিক পদ্ধতি বলতে এখানে বলা হয়েছে আইনসভা কর্তৃক আইন প্রণয়নের কথা। সেই পদ্ধতি ছাড়াও অন্যান্য পদ্ধতিতে আইন সংশোধনের ব্যবস্থা থাকা প্রয়োজন। উদাহরণস্বরূপ প্রাচীনকালে রোমের গ্রিটার ন্যায় বিচারের মাধ্যমে নতুন আইনকে প্রবর্তন করতেন। আবার ইংল্যান্ডের চ্যান্সেরি কোর্টের মাধ্যমে ন্যায়নীতির আইন প্রতিষ্ঠিত হয়। নাম্বার 6. আইনসভা। আধুনিক রাষ্ট্রে আইনসভা কর্তৃক গণতান্ত্রিক পদ্ধতিতে প্রণীত আইনকে আইনের সর্বপ্রধান উৎস বলে গিলক্রিস্ট প্রমুখ মনে করেন। আইনসভার সদস্যরা জনমতের সঙ্গে সঙ্গতি রেখে নির্দিষ্ট পদ্ধতি অনুসারে আইন প্রণয়ন ও সংশোধন করেন। আইনসভা যেহেতু জনগণের প্রতিনিধিত্বমূলক সভা, তাই আইনসভা কর্তৃক গৃহীত আইন জনমতের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। জনকল্যাণকর রাষ্ট্রের ব্যাপক দায়িত্ব ও কর্তব্য সম্পাদনের জন্য যেসব প্রথাগত বিধিবিধান, ন্যায়নীতি, ধর্মীয় মূল্যবোধের প্রয়োজন হয় তাদের আনুষ্ঠানিকভাবে আইনের রূপদান করে আইনসভা। এর ফলে আইনসভা কর্তৃক প্রণীত আইনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গিলক্রিস্ট বলেছেন যে ইট ইজ দ্য চিফ সোর্স অফ ল অ্যান্ড ইজ টেন্ডিং টু সাপ্লেন্ট দ্য আদার সোর্সেস। অর্থাৎ আইনসভাই মুখ্য সোর্স বা মুখ্য উৎস আইনের। যদি কোনো প্রথা, ধর্মীয় রীতিনীতি বা ন্যায়নীতি দীর্ঘকাল ধরে সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে আইনসভাই আনুষ্ঠানিক
ভাবে সেই সমস্ত প্রথা, রীতিনীতি বা ন্যায়নীতিকে আইনের মর্যাদা দান করেন। এছাড়াও আইনসভা নতুন আইন তৈরি করেন এবং পুরাতন আইনের সংশোধন করেন। তাই আইনসভাকেই বলা হচ্ছে মুখ্য উৎস, আইনের মুখ্য উৎস। নাম্বার 7, সংবিধান। সংবিধান আইনের একটি আনুষ্ঠানিক উৎস বলে স্বীকৃত। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানে রাষ্ট্রের মৌলিক কাঠামো, নীতিমালা, রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়মকানুন এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সন্নিবেশিত থাকে। শুধু নর্মাল অধিকার না, মৌলিক অধিকার। আর সংবিধানের আইনের সাথে মিল রেখেই আইনসভা আইন তৈরি করে। আর এই আইনকে বাস্তবে প্রয়োগকালে শাসন বিভাগ আর বিচার বিভাগ আরও আইনের জন্ম দেয়। সরকারের বিভাগগুলির মধ্যে ক্ষমতার সীমারেখা টানা, তাদের কার্যনীতি প্রতিষ্ঠিত করা এবং তাদের কার্যকলাপের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য কোনো ঊর্ধ্বতন আইন প্রণয়ন বাঞ্ছনীয় বলে অনুভব করেই সংবিধান তৈরি করা হয়। অর্থাৎ সংবিধান হলো সর্বোচ্চ আইন, যার মধ্যে রাষ্ট্রের মূল কাঠামো, মূল নীতি এবং নাগরিকদের মূল অধিকার, কর্তব্য আর রাষ্ট্র পরিচালনার মূল নিয়মকানুন, এছাড়াও রাষ্ট্রের সরকারের প্রত্যেকটি বিভাগের ক্ষমতার পরিধি, প্রকৃতি এবং কার্যপদ্ধতি সুস্পষ্টভাবে লেখা থাকে। ফলে সংবিধানের সঙ্গে মিল রেখেই বাকি সমস্ত আইনকে চলতে হয়। তাই দেশের সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানের ভূমিকা অনস্বীকার্য। নাম্বার 8, আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইনকেও বর্তমান সময়ে আইনের উৎস হিসেবে চিহ্নিত করা হয়। তার কারণ পৃথিবীর উন্নত রাষ্ট্রসমূহের মধ্যে আন্তর্জাতিক আইন পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে। বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক ব্যবহার নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক সংগঠনসমূহের চুক্তি, সম্মেলন, রীতি দ্বারা গঠিত। উদাহরণস্বরূপ জাতিসংঘের সনদ, জেনেভা কনভেনশন, মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন চুক্তি আন্তর্জাতিক আইনের অন্তর্ভুক্ত। টি.জে. লরেন্স বলেছেন যে আন্তর্জাতিক আইন বলতে সেই সকল বিধিনিষেধকে বোঝায় বা বিধিবিধানকে বোঝায় যা সাধারণভাবে সুসভ্য রাষ্ট্রসমূহের পারস্পরিক ব্যবহার নিয়ন্ত্রণ করে। অর্থাৎ জাতিসংঘের সনদ, জেনেভা কনভেনশন প্রভৃতির সঙ্গে মিল রেখেই প্রতিটি রাষ্ট্র নিজের মধ্যে অভ্যন্তরীণ আইনগুলি তৈরি করে। তাই আন্তর্জাতিক আইনও আইনের মূল নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 9, বৈদেশিক চুক্তি। বৈদেশিক চুক্তি। সাধারণত বৈদেশিক চুক্তিগুলো শাসন বিভাগের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। প্রায় প্রত্যেকটি দেশেই বৈদেশিক চুক্তি ঘোষিত হওয়ার পর তা আইনসভায় গৃহীত হয়ে আইনে পরিণত হয়। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো বৈদেশিক চুক্তি ঘোষিত হওয়ার আগেই আইনসভার অনুমোদন লাভ করতে হয়। অর্থাৎ আগে বা পরে যখনই হোক না কেন বৈদেশিক চুক্তি শাসন বিভাগ দ্বারা স্বাক্ষরিত হলেও তাকে আইনসভার অনুমোদন লাভ করতে হয় এবং আনুষ্ঠানিকভাবে আইনের মর্যাদা পেতে হয়। নাম্বার 10, জনমত। আইনের অত্যাধুনিক উৎস হিসেবে জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনসভার সদস্যগণ জনগণের প্রতিনিধি। জনমতের বাস্তব প্রতিফলন ঘটানো তাদের অন্যতম দায়িত্ব। আইনসভায় যে কোনো আইন প্রণয়নের সময় সমাজের সাধারণ মানুষের মতামতের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। আধুনিক বিশ্বে জনমতের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ আইন প্রণীত হয়ে থাকে। আবার কখনো কখনো আইন প্রণয়নের পূর্বেই আইনসভা জনমত যাচাই করে আইন প্রণয়ন করেন। ওপেনহাইম বলেছেন জনমত হলো আইনের অন্যতম উৎস। অর্থাৎ আইনসভা আইন প্রণয়নের সময় সব সময় জনমতের দিকে লক্ষ্য রাখে। অনেক সময় আইন প্রণয়নের পূর্বেই তারা জনমত সম্পর্কে সার্ভে করে, অথবা আইন প্রণয়নের পরও বা আইন প্রণয়নের সময়ও তারা জনমত কেমন হবে সেটা ভেবে আইন প্রণয়ন করে। আবার অনেক সময় আইন প্রণীত হওয়ার পরও যদি জনরোষের মুখে পড়ে সেই আইন, তাহলে সেই আইন পরিবর্তিত বা সংশোধিতও হয়। তাই ওপেনহাইম বলেছেন জনমত হলো আইনের অন্যতম উৎস। নাম্বার 11, নির্বাহী ঘোষণা ও ডিক্রি। আধুনিককালে শাসন ব্যবস্থার জটিলতার কারণে আইনসভা তার কর্তৃত্বকে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের নিকট অর্পণ করে। এইরূপ ক্ষমতা বলে জারি করা ঘোষণাগুলো বা আদেশগুলো ডিক্রি আইন বা প্রশাসনিক আইন বলে পরিচিত।
অর্থাৎ আইনকে প্রয়োগ করার সময়, আইনসভা কর্তৃক প্রণীত আইনকে প্রয়োগ করার সময় শাসন বিভাগ এবং অন্যান্য সরকারের অন্যান্য বিভাগগুলি, যারা কার্যনির্বাহী বিভাগ, সেই কার্যনির্বাহী বিভাগগুলি সেই আইনের ফাঁকফোকর দূর করে এবং বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থেকে থাকে সেই অসুবিধাগুলোকে দূর করে। তাই সেই অসুবিধা দূর করতে গিয়ে অনেক সময় তারা নতুন আইনের জন্ম দেয় বা পুরনো আইনকে অল্প বিস্তর সংশোধন করে। এই ধরনের আইনকে ডিক্রি আইন বা প্রশাসনিক আইন বলা হয়, বা যেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ লও বলা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ল। উপসংহার: পরিশেষে মন্তব্য করা যেতে পারে যে আইনের উৎস হিসেবে প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত, ন্যায়নীতি প্রভৃতি বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হলেও আইনের ক্রমবিকাশে তারা কখন এবং কিভাবে সাহায্য করেছে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট অভিমত ব্যক্ত করা সম্ভব নয়। তবে প্রথা ও ধর্মই হলো আইনের সর্বাপেক্ষা প্রাচীন উৎস। প্রাচীনকালে সম্ভবত প্রথা ও ধর্ম প্রায় একই সময়ে আইনের উৎস হিসেবে বিবেচিত হলেও বর্তমানে আইনের ওপর ধর্ম অপেক্ষা প্রথার প্রভাব অনেক বেশি পরিলক্ষিত হয়। পরবর্তী সময়ে বিচারালয়ের সিদ্ধান্ত ও ন্যায়নীতি আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে স্বীকৃতি অর্জন করে, কিন্তু বর্তমানে এগুলি অপেক্ষা আইনজ্ঞ ব্যক্তিদের বিজ্ঞানসম্মত আলোচনা এবং আইনসভা আইনের সর্বপ্রধান উৎস হিসেবে বিবেচিত হয়। সুতরাং বলা যেতে পারে আরও দিনে দিনে দেখা যাবে যে আন্তর্জাতিক আইনও একটা গুরুত্ব, যেহেতু গ্লোবালাইজেশনের যুগ এটা, তাই আন্তর্জাতিক আইনও আইন প্রণয়নের ক্ষেত্রে অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করছে। সেক্ষেত্রে বলা যেতে পারে আইনের উৎস তখন আরও পরিবর্তিত হবে বা উৎসগুলির গুরুত্ব তখন আরও ইন্টারচেঞ্জ হবে। সুতরাং বলা যেতে পারে যে আইনের ক্রমবিকাশের ক্ষেত্রে বিভিন্ন উৎস ভিন্ন ভিন্ন সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই বিশেষ কোনো একটি উৎসকে এককভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা সমীচীন নয়। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের অর্থ ও প্রকৃতি বদলের পাশাপাশি আইনের উৎসগুলিরও গুরুত্ব ক্রমশ পরিবর্তিত হচ্ছে। থ্যাংক ইউ। উত্তরটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং এই উত্তরটাকে অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর এই রকম কোনো উত্তর জানতে ইচ্ছে করলে প্রশ্নটি অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।